এমন একটি দেশের কথা ভাবুন যেখানে এক পাউরুটির দাম কোটি কোটি স্থানীয় মুদ্রা। মানুষ দোকানে পুরো ব্যাগ ভর্তি নোট নিয়ে যায়। এটি জিম্বাবুয়ে। আমাদের বিষয় হল এক পাউরুটির জন্য 1 বিলিয়ন স্বৈরাচার দুর্নীতি ও ধসে পড়া অর্থনীতি। 2000 সালের শেষে এখানে চরম মুদ্রাস্ফীতি দেখা দেয়। দাম প্রতিদিন বাড়ত, বেতন হাতে পাওয়ার আগেই মূল্যহীন হয়ে যেত, দোকানপাট খালি হয়ে যায়, পেনশন সঞ্চয় বিলীন হয়ে যায়। বিনিময় প্রথা ও নগদ ডলার দৈনন্দিন কেনাকাটা বাঁচিয়েছিল। টাকা আর স্বাভাবিক লেনদেন ও মূল্য সংরক্ষণের মাধ্যম ছিল না। জিম্বাবুয়ের অতীতে ফিরে যাওয়া যাক। যখন দেশটির নাম ছিল রোডেশিয়া, জমি ও ক্ষমতা ছিল অল্প কিছু বসতি স্থাপনকারীদের হাতে, আর অধিকাংশ স্থানীয়দের প্রায় কোনো অধিকার ছিল না। অর্থনীতি টিকে ছিল কাঁচামাল উত্তোলন ও বড় খামারের ওপর। স্বাধীনতার পরেও এই ভারসাম্যহীনতা নিজে নিজে দূর হয়নি। নতুন নীতিতে জমি ও আয়ের পুনর্বণ্টন চাওয়া হয়েছিল, কিন্তু প্রযুক্তি জ্ঞান ও ঋণ ছাড়া উৎপাদন কমে যায়। যেখানে বিনিয়োগ ও প্রশিক্ষণের অভাব ছিল সেখানে ফসল কমে যায়। অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে পড়ে আর ভঙ্গুর ব্যবস্থা আরও দুর্বল হয়ে ওঠে। স্বাধীনতার পর রবার্ট মুগাবে জিম্বাবুয়ের নেতৃত্ব দেন। প্রথমে সামঞ্জস্য ও উন্নয়নের কথা বলা হয়েছিল, কিন্তু ক্ষমতা সীমিত মহলে কেন্দ্রীভূত হয়। সমালোচনা বিপজ্জনক হয়ে ওঠে। রাষ্ট্রীয় সংস্থাগুলোর কর্মক্ষমতা খারাপ হতে থাকে, বাজেটের ঘাটতি বাড়তে থাকে, সিদ্ধান্তগুলো ঘনিষ্ঠদের স্বার্থে নেওয়া হতো। কৃষকদের সমর্থনহীন ভূমি নীতি উৎপাদন কমিয়ে দেয়। বিরোধী দলের উপর চাপ এবং গণমাধ্যম নিয়ন্ত্রণ বিশ্বাস নষ্ট করে। তার শাসনের শেষ দিকে অর্থনীতি দুর্বল হয়ে পড়ে, মানুষ দরিদ্র হয়, ব্যবসা ও তরুণরা দেশ ছাড়তে শুরু করে, স্থানীয় মুদ্রা বিশ্বাসযোগ্যতা হারায়। সরঞ্জাম ও ঋণবিহীন বড় খামার হস্তান্তরে জিম্বাবুয়ের ফলন দারুণভাবে কমে যায়। রপ্তানি কমল, বৈদেশিক মুদ্রার অভাব দেখা দিল। সরকার ঘাটতি পূরণে বারবার টাকা ছাপিয়ে অতি মুদ্রাস্ফীতি ঘটায়। দাম মৌসুমি 9 ঘন্টায় ঘন্টায় বদলাতে থাকল। ব্যবসা কেনা বেচা সরবরাহের পরিকল্পনা করতে পারল না। শিক্ষক নার্সরা কাজ ছাড়তে লাগলেন। বেতন কমছিল, যাতায়াত খাদ্যের দাম রোজ বাড়ছিল। ব্যাংকের আমানত উধাও হচ্ছিল। শিল্প বন্ধ হল। নিত্যপণ্যের অভাব প্রাকৃতিক নয়, ভুল ব্যবস্থাপনার ফল ছিল। 2017 সালে জিম্বাবুয়ের সেনাবাহিনী রাস্তায় সাঁজোয়া যান নিয়ে আসে। তারা জানায় একটি রাজনৈতিক সংকট ঠেকানো হচ্ছে। রবার্ট মুগাবে পদত্যাগ করেন। এমারসন মনাঙ্গাগোয়া প্রেসিডেন্ট হন। তিনি সংস্কার, বিনিয়োগ এবং কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেন। প্রাথমিক লক্ষণগুলি আশা জাগিয়েছিল, তবে প্রতিষ্ঠানগুলি ধীরে ধীরে পরিবর্তিত হয়। ব্যবসা অপ্রত্যাশিত নিয়মের সম্মুখীন হয়। বিরোধী দল চাপের কথা বলে। নির্বাচন বিতর্কিত হয়। দ্রুত পরিবর্তনের আশা পূরণ হয়নি। দৈনন্দিন জীবন অসম্ভাবে উন্নত হয়। অনেক পরিবার বিদেশ থেকে আসা আত্মীয়দের পাঠানো টাকায় চলত। জিম্বাবুয়ের সেনাবাহিনী কেবল প্রতিরক্ষা নয়, মূল রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তি। 2017 ও প্রতিবাদে তাদের ভূমিকা ছিল স্পষ্ট। নিরাপত্তা বাহিনী তখন ঘটনা নিয়ন্ত্রণ করত। বিনিয়োগকারীদের এটি সতর্কবার্তা, সিদ্ধান্ত কেবল মন্ত্রী পরিষদের নয়। এর প্রভাব দৈনন্দিন জীবনে স্পষ্ট। অভিজাত সংঘাতে জ্বালানি ও বিদ্যুৎ সংকট দেখা দেয়। দোকানপাট দ্রুত বন্ধ হয়, ফ্রিজ নষ্ট হয়, শিশুরা মোমবাতিতে পড়া করে। স্থিতিশীলতা সরাসরি দাম ও কর্মসংস্থানকে প্রভাবিত করে। উচ্চ মুদ্রাস্ফীতির পর জিম্বাবুয়ে ডলার ও অন্যান্য বিদেশি মুদ্রা গ্রহণ করে। এতে দাম ও বেতন স্পষ্ট হয়, দোকান ভরে ওঠে, অর্থনীতি কিছুটা চাঙা হয়। তবে বিদেশি মুদ্রার উপর নির্ভরতা রাষ্ট্রকে সীমিত করে। ডলার ছাপানো যায় না, ঋণ নিয়ন্ত্রণ কঠিন। কর্তৃপক্ষ নিজস্ব মুদ্রায় লেনদেন ফেরাতে চেষ্টা করে এবং নতুন নগদবিহীন পদ্ধতি চালু করে। মানুষ সতর্ক প্রতিক্রিয়া দেখায় এবং প্রথম সমস্যাতেই নগদ ডলারে ফিরে যায়। এতে একটি দ্বৈত ব্যবস্থা তৈরি হয়। একদিকে সরকারি নিয়ম, অন্যদিকে খোলা বাজারের হার আর ব্যাংকের প্রতি আস্থা কম থাকে। 2024 সালে জিম্বাবুয়ের সরকার জিগ নামে নতুন মুদ্রা চালু করে, যা সোনা ও অন্যান্য সম্পদে যুক্ত। এর মূল উদ্দেশ্য সহজ, মূল্যের ওঠানামা থামিয়ে মুদ্রার প্রতি বিশ্বাস ফিরিয়ে আনা। একই সঙ্গে দেশটি চীনের বড় প্রকল্প ও ঋণের উপর নির্ভর করছে, যেমন কয়লা, বিদ্যুৎ আধুনিকীকরণ, কাঁচামাল উত্তোলন ও রাস্তা নির্মাণ। এতে কর্মসংস্থান ও বিদ্যুৎ মিললেও এটি ঋণ এবং বহিরাগত অংশীদারের উপর নির্ভরতা বাড়ায়।
জিগের স্থায়িত্ব ও রপ্তানি আয় বৃদ্ধি প্রমাণ করবে অর্থনীতি স্থিতিশীল পথে ফিরতে পারবে কিনা। জিম্বাবুয়েতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বদললেও ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যক্তিগত ব্যবস্থা বহাল ছিল। কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা প্রধান সমস্যা বলে, কিন্তু মানবাধিকার কর্মীরা দুর্নীতি, গণমাধ্যম ও কঠোর বিক্ষোভ দমনকে দায়ী করে। নির্বাচন প্রায়শই বিতর্কের জন্ম দেয়। অর্থনীতির জন্য ফলাফল জরুরি। স্পষ্ট নিয়ম ও স্বাধীন আদালত ছাড়া বড় বিনিয়োগকারীরা দীর্ঘ প্রকল্প এড়ায়, মুদ্রা কম এবং প্রবৃদ্ধি ধীর। প্রতিবাদ দমনে যুবকরা দেশ ছাড়ে, বেকারত্ব বেশি থাকে, আর বিশেষজ্ঞ ধরে রাখা দেশের জন্য কঠিন। জিম্বাবুয়ের স্বর্ণ কেলেঙ্কারি নিয়ে সাংবাদিক তদন্তে বার, পাচার, অবৈধ লেনদেন ও রাজস্ব ফাঁকির চিত্র উঠে এসেছে। সরকার কিছু অভিযোগ মানেনি, তবে পাচার সমস্যা স্বীকার করে শৃঙ্খলা ফেরানোর আশ্বাস দিয়েছে। সাধারণ মানুষ দেখে সোনা প্রচুর, কিন্তু জ্বালানি ওষুধের মুদ্রা অপ্রতুল। লাইসেন্স ও রপ্তানি অস্বচ্ছ থাকায় নতুন মুদ্রা ও স্থিতিশীলতার প্রতিশ্রুতি ঝুঁকিতে। নেটওয়ার্ক মেরামত, ওষুধ, জল ও রাস্তা উন্নয়নে আয় নিশ্চিতে উন্মুক্ত চুক্তি ও সঠিক হিসাব জরুরি। জিম্বাবুয়ের হীরার ক্ষেত্রেও একই ঘটনা। খনিগুলি দ্রুত আয়ের আশা জাগিয়েছিল, কিন্তু বাজেট প্রত্যাশার চেয়ে কম পাচ্ছিল। লাইসেন্স ও মুনাফা বন্টন নিয়ে বিবাদ ছিল। নিয়ন্ত্রণ বাড়াতে কোম্পানি এক করা হয় ও নিয়ম বদলানো হয়, কিন্তু অবিশ্বাস চায়নি। স্কুল ও হাসপাতাল প্রকৃত অর্থ না দেখলে জাতীয় সম্পদ বিষয়ক আলোচনা বিশ্বাসযোগ্য হয় না। চুক্তি স্বচ্ছ হলে ও পেমেন্ট ট্র্যাক করা গেলেই শিল্প সীমিত গোষ্ঠীর বদলে মানুষের উপকার করতে পারবে। এটি ছাড়া হীরা সংঘাত ও হারানো সুযোগের উৎস হয়ে থাকবে। জিম্বাবুয়েতে বিদ্যুৎ প্রায়শই অপ্রতুল। খরার সময় বড় জলবিদ্যুৎ উৎপাদন কমে, পুরনো কয়লা কেন্দ্র নষ্ট হয়, বিদ্যুৎ আমদানি ব্যয়বহুল। দীর্ঘক্ষণ বিদ্যুৎ গেলে কর্মশালা ও সেলুন বন্ধ হয়, খাবার নষ্ট হয়, ছোট সংস্থা আয় হারায়। বাড়িতে জেনারেটর চলে, তবে জ্বালানি ব্যয়বহুল। একই সময়ে খরায় ভুট্টা ফসল নষ্ট হয়। গ্রামীণ পরিবারগুলো ফসল ও অর্থহীন থাকে। নতুন বিদ্যুৎ কেন্দ্র ও গ্রিড মেরামত সাহায্য করে, তবে দীর্ঘ বিনিয়োগ ছাড়া বিভ্রাট বারবার হয়। মানুষের স্থিতিশীল বিদ্যুৎ, জল ও সাশ্রয়ী খাবার দরকার। জিম্বাবুয়ের স্বাস্থ্য ব্যবস্থা কঠিন সময় দেখেছে। ওষুধবিহীন হাসপাতাল কম, বেতনে ছাঁটাই, কলেরার প্রাদুর্ভাব উচ্চ, HIV হার। আন্তর্জাতিক তহবিল পরীক্ষা ও চিকিৎসায় সাহায্য করেছে, এটি অনেক জীবন বাঁচিয়েছে। 2024 সালে কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক সংস্থাগুলো কলেরা নিয়ন্ত্রণে থাকার খবর দিয়েছে। তবে যেখানে বিশুদ্ধ জল ও নিয়মিত ওষুধের সরবরাহ নেই, সেখানে ঝুঁকি রয়ে গেছে। উন্নতি নির্ভর করে 3টি বিষয়ের উপর: জল, ঔষধ এবং প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী। এই শর্তগুলো অস্থির থাকায় ক্লিনিকগুলো অতিরিক্ত চাপে আছে এবং নতুন প্রাদুর্ভাব সম্ভব। লক্ষ লক্ষ জিম্বাবুইয়ান কাজের জন্য বিদেশে গেছেন। দেশে বিশেষত যুবকদের মধ্যে বেকারত্ব বেড়েছে। তাদের পাঠানো অর্থ পরিবারকে খাবার, শিক্ষা, চিকিৎসায় সাহায্য করে। এটি দোকান ও দেশের বৈদেশিক মুদ্রা যোগায়। তবে দক্ষ পেশাজীবীরা চলে যাচ্ছেন। এতে অর্থনীতি, ব্যবসা ও অবকাঠামো গড়ার লোক হারাচ্ছে। এই অর্থ পারিবারিক বাজেট বাঁচালেও বিদ্যুৎ কেন্দ্র, রাস্তা ও স্কুলে বিনিয়োগের বিকল্প নয়। অভিজ্ঞতা ও অর্থ নিয়ে মানুষ ফিরতে চাইলে স্পষ্ট করনীতি, বিনিয়োগ, সুরক্ষা ও নিরপেক্ষ আদালত চাই। ভিক্টোরিয়া জলপ্রপাত ও জিম্বাবুয়ের সংরক্ষিত এলাকাগুলো স্থিতিশীল আয় ও কর্মসংস্থানের সুযোগ দেয়। দেশে শান্তি ও অনুমানযোগ্য নিয়ম থাকলে পর্যটকরা আসে। এতে স্থানীয়রা হোটেল, পরিবহন ও ভ্রমণে আয় করে। তবে পর্যটন সংকট সংবেদনশীল। অস্থিরতা বা বিদ্যুৎ বিভ্রাটের খবর দ্রুত বাতিল ঘটায়। প্রবৃদ্ধির জন্য দরকার সহজ ভিসাস্থল, ATM, জ্বালানির প্রাপ্যতা ও স্থিতিশীল ইন্টারনেট। এগুলো নিশ্চিত হলে প্রকৃতি ও উষ্ণ আবহাওয়া আয় দেবে। এই আয় স্কুল, রাস্তা ও চিকিৎসায় ব্যয় হবে। এই জিনিসগুলো ছাড়া জিম্বাবুয়ে ধ্বংস হবে। খনিজ সম্পদে স্বচ্ছ নিয়ম চাই। বিদ্যুৎ খাতে সৎ কেনাকাটা জরুরি। স্পষ্ট নিশ্চয়তা সহ স্থিতিশীল মুদ্রা লাগবে। সম্পত্তির অধিকার ও স্বাধীন বিচার বিভাগ দরকার। তখন বিনিয়োগ আসবে। কৃষক বীজ কিনতে পারবে, কারখানা যন্ত্রাংশ পাবে, যুবকরা দেশে থাকার মানে খুঁজে পাবে। কিছু পদক্ষেপ শুরু হয়েছে, কিন্তু মানুষের দৈনন্দিন ফল চাই।
সন্ধ্যায় বিদ্যুৎ থাকা হাসপাতালে ঔষধ পাওয়া আর দামের বড় লাভ না থাকা জরুরি। সরকার যদি আর্থিক শৃঙ্খলা রাখে ও মুদ্রা পাচার বন্ধ করে তবে অর্থনীতি বাড়তে পারবে। আগ্রহ থাকলে সাবস্ক্রাইব করুন, নতুন পর্ব মিস করবেন না। আমাদের সবকিছু সংক্ষিপ্ত ও কাজের কথা।